ষষ্ঠ অধ্যায় ট্যালন এবং চা পাতা। পরদিন সকালে নাস্তার জন্য গ্রেট হলে গিয়ে হ্যারি, রন এবং হারমায়োনি দেখল ড্রাকো ম্যালফয় একদল স্লিধারিনকে যেন কি একটা গল্প বলে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। ওরা যখন পাশ দিয়ে যাচ্ছিল, ম্যালফয় তখন অদ্ভুতভাবে অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করলো। একসঙ্গে হেসে উঠল স্লিধারিনের দল। পাত্তা দিও না, বলল হারমায়োনি। একেবারে হ্যারির ঠিক পিছনে রয়েছে সে। একেবারেই পাত্তা দিবে না, ও এর যোগ্য নয়। এই যে পটার! তীক্ষ্ণ কণ্ঠে চিলের মতো চিৎকার করে উঠল প্যান্সি পার্কিনসন। স্লিধারিনদের এই মেয়েটার চেহারাটাই ঝগড়াটে। পটার! ডিমেন্টর আসছে পটার! গ্রিফিন্ডর টেবিলে জর্জ উইজলির পাশে একটা চেয়ারে ধপ করে বসে পড়ল হ্যারি। নতুন থার্ড ইয়ারের রুটিন, বলল জর্জ ওগুলো বাড়িয়ে ধরে। হ্যারি, তোমার আবার কি হলো? ম্যালফয়, বলল রন জর্জের অন্য পাশে বসতে বসতে। কটমট করে তাকিয়ে রয়েছে ও স্লিধারিনদের টেবিলটার দিকে। মাথা তুলে জর্জ দেখতে পেল ম্যালফয় আবার ভয়ে অজ্ঞান হওয়ার অভিনয় করছে। ওই পুচকে পাজিটা, শান্ত স্বরে বলল সে। কাল রাতে ডিমেন্টররা যখন ট্রেনে আমাদের দিকে এলো তখন ওকে এত বড়বড় করতে দেখা যায়নি। দৌড়ে আমাদের কামরায় এসে লুকিয়েছিল, তাই না ফ্রেড? প্রায় কাপড় খারাপ করে ফেলেছিল আর কি, বলল ফ্রেড ম্যালফয়ের দিকে একটা অবজ্ঞার দৃষ্টি হেনে। আমি নিজেও খুব খুশি হইনি, বলল জর্জ। ওই ডিমেন্টরগুলি ভয়াবহ, ভেতরটা একেবারে বরফ করে দেয়, তাই না? বলল ফ্রেড। তুমি তো অজ্ঞান হওনি, হয়েছ? নিচু স্বরে জিজ্ঞাসা করলো হ্যারি। বাদ দাও তো, ভুলে যাবার চেষ্টা করো, ওকে চাঙ্গা করবার জন্য বলল জর্জ। ফ্রেড, মনে আছে ড্যাককে একবার আজকাবানে যেতে হয়েছিল? এসে বললেন এর চেয়ে খারাপ জায়গায় তিনি কখনো যাননি। ফিরে এসেছিলেন তিনি দুর্বল, কাঁপতে কাঁপতে। ওই ডিমেন্টররা যে কোনো জায়গার সবটুকু আনন্দ শুষে নিতে পারে। ওখানকার সব বন্দি নাকি শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। ঠিক আছে, দেখা যাবে আমাদের প্রথম কুইডিচ ম্যাচের পর ম্যালফয়কে কেমন খুশি দেখা যায়, বলল ফ্রেড। মনে আছে তো, এই মরশুমের প্রথম খেলা গ্রিফিন্ডর বনাম স্লিদারিন। এই পর্যন্ত একবারই মাত্র হ্যারি আর ম্যালফয় কুইডিচ খেলায় মুখোমুখি হয়েছিল, আর সেবার ভালোই পর্যদুস্ত হয়েছিল ম্যালফয়। মনে মনে একটু উৎফুল্ল বোধ করলো হ্যারি। সসেজ আর ফ্রাইড টমেটো টেনে নিয়ে খেতে শুরু করলো। নতুন রুটিনটা দেখছে হারমায়োনি। বাহ, চমৎকার! আজ থেকে কয়েকটা নতুন বিষয় শুরু হচ্ছে, খুশি হয়ে বলল সে। হারমায়োনি, রন বলল ওর ঘাড়ের উপর দিয়ে তাকিয়ে, ওরা তোমার রুটিনে গন্ডগোল পাকিয়ে দিয়েছে। দেখো, প্রত্যেকদিন প্রায় 10টা বিষয়ের ক্লাস হবে, কিন্তু অত সময় কোথায়? ও আমি ঠিক ম্যানেজ করে নিব। এরই মধ্যে প্রফেসর ম্যাকগনাগলের সঙ্গে সব ঠিকও করে নিয়েছি। কিন্তু দেখো, হাসতে হাসতে বলল রন, আজ সকালের রুটিনটাই দেখো। সকাল 9টায় ডিভিনেশন, এর নিচে আবার লেখা রয়েছে 9টায় মাগল স্টাডিজ। এবং রুটিনের দিকে আরো ঝুঁকে গেল রন, বিশ্বাস হচ্ছে না তার। দেখো, এর নিচে আবার লেখা অ্যারিথমেন্সি সকাল 9টায়। মানে আমি বলতে চাচ্ছি, এটা ঠিক যে তুমি ভালো ছাত্রী, কিন্তু কেউই তো অত ভালো হতে পারে না। একই সঙ্গে তুমি তিনটে ক্লাসে উপস্থিত থাকবে কিভাবে? বোকার মতো কথা বলো না, বলল হারমায়োনি। আমি একই সময় 3টে ক্লাসে নিশ্চয়ই উপস্থিত থাকবো না। বেশ, তাহলে মোরব্বাটা এগিয়ে এদিক দাও, বলল হারমায়োনি। কিন্তু রন, আমার রুটিনটা যদি পূর্ণ থাকে তাতে তোমার কি? চট করে বলল হারমায়োনি। তোমাকে বলছি না প্রফেসর ম্যাকগনাগলের সঙ্গে সব মিলিয়ে নিয়েছি আমি। ঠিক ওই সময় হ্যাগ্রিড প্রবেশ করলো গ্রেট হলে। চামড়ার লম্বা একটা ওভারকোট পরনে, বিশাল একটা হাতে অন্যমনস্ক একটা মৃত খাটাস দোলাচ্ছে। স্টাফ টেবিলের দিকে যেতে যেতে সে বলল, সব ঠিক তো? দুপুরের খাবারের ঠিক পরেই তোমরা যাচ্ছ আমার প্রথম ক্লাসে। সেই ভোর 5টায় উঠে সব ঠিক করে গুছিয়ে নিয়েছি। আশা করি সব ঠিকঠাক আছে। আমি শিক্ষক, ছাত্র পড়াবো, সত্যি বলতে কি? ওদের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা হাসি দিয়ে স্টাফ টেবিলের দিকে এগিয়ে গেল খাটাসটাকে ঘোরাতে ঘোরাতে। ভাবছি ও আবার কি তৈরি করে রাখছিল। রনের কণ্ঠে উদ্বেগ। হলটা খালি হতে শুরু করলো। সবাই যার যার প্রথম ক্লাসটা ধরতে বেরিয়ে যাচ্ছে। নিজের রুটিনটা দেখলো রন। আমাদেরও যাওয়া উচিত। ডিভিনেশন ক্লাসটা হবে নর্থ টাওয়ারের একেবারে উপরে, ওখানে যেতেই লাগবে 10 মিনিট। দ্রুত নাস্তা ছেড়ে ফ্রেড আর জর্জের কাছ থেকে বিদায় নিয়ে হল থেকে বেরিয়ে গেল ওরা।
স্লিধারিনের টেবিলের পাশ দিয়ে যেতে যেতে দেখলো ম্যালফয় আবারও অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করছে। পেছনের অট্টহাসিটা হ্যারিকে বাইরের হল পর্যন্ত অনুসরণ করলো। প্রাসাদ থেকে নর্থ টাওয়ার পর্যন্ত যেতে অনেক সময় লাগলো। হগওয়ার্টসে 2 বছর কেটে গেলেও এখনো প্রাসাদের সবকিছু ওদের জানা হয়নি, এবং এর আগে কখনো নর্থ টাওয়ারের ভেতর যাওয়া হয়ে ওঠেনি। নিশ্চয়ই একটা শর্টকাট আছে, 7 তলা পর্যন্ত উঠে হাঁপাতে হাঁপাতে বলল রন। অচেনা একটা জায়গায় উঠে এসেছে ওরা। পাথরের দেয়ালটায় ঝুলে রয়েছে বিশাল একটা পেইন্টিং। সাবজেক্ট হচ্ছে দেখা যায় কি যায় না ঘাসের আটি। আমার মনে হয় ওই দিকেই যেতে হবে। ডান দিকে শূন্য পথের দিকে উকি দিয়ে বলল হারমায়োনি। হতেই পারে না, বলল রন। ওটা দক্ষিণ, দেখো জানালা দিয়ে তাকালে লেকটার একটুখানি দেখা যাচ্ছে। দেয়ালের পেইন্টিংটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হ্যারি। একটা নাদুস নদুস বিচিত্র বর্ণের ঘোড়া স্বাচ্ছন্দ্যে ঘাস খেয়ে চলেছে, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। হগওয়ার্টসের পেইন্টিংগুলো ছবির ফ্রেম থেকে বেরিয়ে আসতে পারে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ করে। এটা হ্যারির অতি পরিচিত দৃশ্য। এক মুহূর্ত পরেই পেইন্টিংয়ের মধ্যে ঘোড়াটার পিছু পিছু বেটে খাটো স্থূলকায় এক যোদ্ধা বা নাইট এসে হাজির। পরনে ওর লৌহ বর্ম, মাথায় লোহার শিরস্ত্রাণ। ওর ধাতব হাঁটুতে ঘাসের দাগ দেখে বোঝা যায় এইমাত্র ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছিল সে। ওহো! হ্যারি, রন আর হারমানিকে দেখে চিৎকার করে উঠল সে। এরা আবার কোন দুর্বৃত্ত আমার ব্যক্তিগত জায়গায় অনধিকার প্রবেশ করেছে? পড়ে যাওয়াতে আমাকে অশ্রদ্ধা জানাতে এসেছে। তলোয়ার বের করো দুর্বৃত্ত, কুকুর! অবাক হয়ে ওরা দেখলো নাইটটির খাপ থেকে নিজের তলোয়ারটা বের করে সাংঘাতিকভাবে ওটা ঘোরাতে শুরু করলো, লাফাতে শুরু করলো ক্রোধে। কিন্তু তলোয়ারটা ওর তুলনায় অনেক লম্বা। ঘোরাতে গিয়ে একবার সে ভারসাম্য হারিয়ে একেবারে মুখ থুবড়ে ঘাসে পড়ল। তুমি ঠিক আছো তো? ছবিটার আরো কাছে গিয়ে জিজ্ঞাসা করলো হ্যারি। সরে যাও নোংরা হামবড়া কোথাকার, সরে দাঁড়া বদমাস! এদিকে পড়ে থাকা তলোয়ারটা সজোরে আঁকড়ে ধরে ওটার উপর ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বীরবঙ্গ, কিন্তু ওটা ক্রমেই দেবে যাচ্ছে ঘাসের ভেতর। সর্বশক্তি দিয়ে টেনেও ওটা তুলতে পারছে না সে। অবশেষে ঘাসের ওপর একেবারে চিৎপটাং। শিরস্ত্রাণের মুখাবরণটা উপরে তুলে মুখের ঘাম মুছল ছবির বেটে খাটো নাইট। শোনো, নাইটের ক্লান্তির সুযোগ নিয়ে বলল হ্যারি। আমরা নর্থ টাওয়ারে যাওয়ার পথ খুঁজছি, তুমি নিশ্চয়ই জানো না তাই না? জিজ্ঞাসা। মনে হলো সঙ্গে সঙ্গে নাইটের সব রাগ পানি হয়ে গেছে। ধর্মর করে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, এসো প্রিয় মিত্র সকল, আমাকে অনুসরণ করো। আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্য খুঁজে পাবো, নতুবা খুঁজতে গিয়ে সাহসের সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করব। আরেকবার নিষ্ফলভাবে ঘোরালো তলোয়ার। ঘোড়ায় চড়বার ব্যর্থ চেষ্টা করলো, তারপর চিৎকার করে উঠল, তাহলে পদব্রজেই রওনা হওয়া যাক। চলুন ভদ্র মহোদয়গণ এবং ভদ্র মহিলা, চলুন চলুন। তারপর দৌড়াতে শুরু করলো সে ঝনঝন শব্দ তুলে ছবির ফ্রেমের বাদিক লক্ষ্য করে, এবং একসময় চলে গেল দৃষ্টির বাইরে। করিডর ধরে ওর পিছু পিছু ওরাও দৌড়াতে শুরু করলো। লৌহ বর্মের শব্দটাকে অনুসরণ করছে ওরা। কখনো কখনো দেখা যাচ্ছে সামনের কোনো ছবির মধ্য দিয়ে দৌড়াচ্ছে সে। এখন বুকে সাহস ধরতে হবে, আরো খারাপ সময় আসছে, এসো! চিৎকার করে উঠল নাইট। এবার ওকে ওরা দেখতে পেল একদল ভীত সতর্ক মহিলার সামনে সরু ঘোরানো এক সিঁড়ির দেয়ালের ছবিতে। জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে হ্যারি, রন আর হারমায়োনি ঘোরানো সিঁড়ি বেয়ে উঠছে তো উঠছেই। দৃষ্টি ওদের ঝাপসা হয়ে আসছে। একসময় শুনতে পেল মানুষের কণ্ঠস্বর। অবশেষে যেন ক্লাসরুমে পৌঁছাতে পারল ওরা। বিদায়! চিৎকার করে গেল নাইটের। অশুভ দেখতে কয়েকজন সাধুর ছবির মধ্য থেকে মাথা বের করে রয়েছে সে। হে আমার কমরেডগণ, তোমাদের বিদায়! আবার যদি কখনো তোমাদের কোনো মহৎ হৃদয় এবং ইস্পাতের মতো শক্তির কাউকে প্রয়োজন হয়, তবে অবশ্যই স্যার ক্যাডোগানকে স্মরণ করবে। হুঁ, তোমাকেই স্মরণ করব, বিড়বিড় করে বলল রন। নাইট দৃষ্টির বাইরে চলে যেতেই বলল, যদি কোনো পাগলের প্রয়োজন হয়। সিঁড়ির শেষ কয়েকটা ধাপ অতিক্রম করে ওরা সামনের ফাঁকা জায়গাটায় এসে থামলো। ওখানে ক্লাসের বেশিরভাগ ছাত্র এসে জড়ো হয়েছে।
এখানে কোনো দরজা নেই। কনুইয়ের খোঁচা মেরে রন হ্যারিকে ছাদের দিকে ইশারা করলো। ওখানে একটা বৃত্তাকার দরজা রয়েছে, পিতলের নাম ফলক লাগানো। সিবলি ত্রিনয়নী, ডিভিনেশন টিচার। হ্যারি সশব্দে পড়ল, কিন্তু এখানে উঠবো কিভাবে? যেন ওর জিজ্ঞাসার জবাবেই হঠাৎ করে উপরের দরজাটা খুলে গেল। একটা রূপালী মই নেমে এলো হ্যারির পায়ের কাছে। সবাই চুপ করে গেল। তোমার পরে, দাঁত বের করে বলল রন। হ্যারি প্রথমে উঠল মইটায়। তার দেখা সবচেয়ে অদ্ভুত দর্শন ক্লাসরুমে প্রবেশ করলো হ্যারি। বস্তুত এটাকে মোটেই ক্লাসরুমের মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন একটা চিলেকোঠা আর পুরানো আমলের চায়ের দোকানের সংমিশ্রণ। কমপক্ষে 20টি গোলাকার টেবিল গাদাগাদি করে ঢোকানো হয়েছে। টেবিলগুলোর চারিদিকে কাপড় আচ্ছাদিত গদিয়াটা হাতলওয়ালা চেয়ার রয়েছে। জানালা বন্ধ, পর্দাগুলো টানা। টকটকে লাল রঙের নরম আলো ছড়িয়ে রয়েছে ক্লাসরুমে। দম আটকানো গরম। ক্লাসরুমের মাঝখানে বড় একটা তামার কেটলির নিচে আগুন জ্বলছে। কেমন ভারী একটা দুর্গন্ধ ছড়াচ্ছে কেটলিটা। গোলাকার দেয়াল ঘিরে তাকগুলোতে তাস, ধুলো ভর্তি পালক, পোড়া মোমবাতির শেষাংশ, অসংখ্য রূপালী ক্রিস্টাল বল আর চায়ের অনেকগুলো কাপ রয়েছে অগোছালো অবস্থায়। হ্যারির কাঁধ ঘেঁষে এসে দাঁড়ালো রন। ওদেরকে ঘিরে ঘিরে ধীরে ধীরে পুরো ক্লাসটা জড়ো হলো। সবাই কথা বলছে ফিস ফিস করে। কোথায় উনি? বলল রন। কণ্ঠস্বরটা এলো ছায়ার মধ্য থেকে। স্নিগ্ধ রহস্যময় একটা কণ্ঠস্বর। স্বাগতম, বলল কে যেন। অবশেষে বাস্তব দুনিয়ায় তোমাদেরকে দেখতে পাওয়াটা কতই না চমৎকার। চিন্তাটা যেন স্বতঃস্ফূর্তভাবে এলো হ্যারির মাথায়। বিশাল বড়সড় একটা চকচকে পোকার চিন্তা। আগুনের আলোয় এলেন প্রফেসর ত্রিনয়নী। ওরা দেখলো একজন খুবই ক্ষীণকায়া, বিশাল আকৃতির চশমার কাচের কয়েক গুণ বর্ধিত এক জোড়া চোখ, গায়ে চুমকি বসানো শাল জড়ানো, গলায় ঝুলছে অসংখ্য চেন আর ছোট ছোট দানার মালা, হাত ভর্তি চুড়ি আর আঙ্গুল ভর্তি আংটি। বসো, বললেন তিনি। ওরা সকলে কসরত করেই চেয়ারে উঠে বসলো। হ্যারি, রন আর হারমায়োনি বসলো একই টেবিলে। ডিভিনেশনে স্বাগতম, বললেন প্রফেসর ত্রিনয়নী আগুনের সামনে একটা পাখাওয়ালা চেয়ারে বসে। আমার নাম প্রফেসর ত্রিনয়নী। তোমরা হয়তো আমাকে আগে দেখোনি। নিচে স্কুলের ঝকমারির মধ্যে থাকলে আমার দিব্য দৃষ্টি আচ্ছন্ন হয়ে যায়, সেজন্য বড় একটা নিচে যাওয়া হয় না। এমন অসাধারণ একটা ঘোষণার জবাবে ক্লাসের কেউই কিছু বলল না। সুন্দরভাবে গায়ে জড়ানো শালটা গুছিয়ে নিয়ে প্রফেসর ত্রিনয়নী বললেন, তাহলে তোমরা পড়বার জন্য ডিভিনেশন বেছে নিয়েছো। ম্যাজিক শিল্পের সবচেয়ে কঠিন বিষয়। শুরুতেই তোমাদেরকে সাবধান করছি, তোমাদের যদি নিজেদের অন্তর্দৃষ্টি বা দিব্যদৃষ্টি না থাকে তাহলে আমি কিছুই শেখাতে পারবো না। আর বই বই এই ক্ষেত্রে তোমাদেরকে শুধু। শেষের কথাটা শুনে হ্যারি আর রন পরস্পরের দিকে তাকালো। মুচকি হেসে হারমানির দিকে তাকালো। এই বিষয়ে বই খুব একটা কাজে আসবে না শুনে বেচারি খুব ভড়কে গেছে। অনেক জাদুকরী অনেক বিষয়েই প্রতিভাবান। তারা শব্দ গন্ধের জগতে অনেক কিছুই করতে পারে, হঠাৎ অদৃশ্য হয়ে যেতে পারে, কিন্তু এখনো তারা ভবিষ্যতের রহস্যময় জগৎ ভেদ করতে পারেনি। বলেই চলেছেন প্রফেসর। ওর বড় বড় চকচকে চোখ দুটো সামনের নার্ভাস চেয়ারগুলোতে ঘুরছে। এটা যার থাকে তার ঈশ্বর প্রদত্ত দান হিসেবেই থাকে। এই যে ছেলে, হঠাৎ নেভিলকে লক্ষ্য করে বলে উঠলেন তিনি। গদি উল্টে প্রায় পড়েই যাচ্ছিল। তোমার দাদি ভালো আছেন তো? বোধ হয়, বলল নেভিল কম্পিত কণ্ঠে। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে অতটা নিশ্চিন্ত হতাম না কিছুতেই, বললেন প্রফেসর। ওর কানের লম্বা পান্নার দুল দুটো চুল্লির আগুনে ঝিকমিক করে উঠল। ঢোক গিলল নেভিল। নির্বিকার ভাবেই বলে চলেছেন প্রফেসর ত্রিনয়নী, এবছর আমরা ডিভিনেশনের মৌলিক পদ্ধতিগুলো পড়ব। প্রথম টার্মে পড়তে হবে চায়ের পাতা, পরের টার্মে হাত দেখা।
হঠাৎ পার্বতী পাটিলের দিকে তাকিয়ে বললেন, লাল চুলো মানুষের ব্যাপারে সাবধান থাকবে। হতচকিত হয়ে পার্বতী রনের দিকে তাকালো। রন বসেছিল ওর ঠিক পিছনে। নিজের চেয়ারটা সরিয়ে নিল পার্বতী। গ্রীষ্মের সময় আমরা ক্রিস্টাল বল সম্পর্কে জানব, বলে চললেন প্রফেসর। অবশ্য যদি আমরা ফায়ার ওমেন সম্পর্কে শেষ করতে পারি। দুঃখজনক হলো, ফ্লুর কারণে ফেব্রুয়ারিতে কিছুদিনের জন্য ক্লাসের ব্যাঘাত ঘটবে। আমার নিজের গলার স্বর বন্ধ হয়ে যাবে এবং ইস্টারের সময় আমাদের একজন চিরদিনের জন্য আমাদেরকে ছেড়ে চলে যাবে। চাপা একটা নীরবতা নেমে এলো ক্লাসরুমে, কিন্তু মনে হলো প্রফেসর ত্রিলনি এ সম্পর্কে সচেতন নয়। আমি ভাবছি, বললেন তিনি সবচেয়ে কাছে বসা ল্যাভেন্ডার ব্রাউনকে লক্ষ্য করে। চেয়ারটার মধ্যে ভয়ে যেন কুঁচকে গেল সে। তুমি যদি আমাকে রূপোর সবচেয়ে বড় টিপটটি এগিয়ে দিতে পারো। মনে হলো হাঁপ ছেড়ে বাঁচল ল্যাভেন্ডার। উঠে দাঁড়িয়ে তাক থেকে বিরাট বড় একটা টিপট এনে প্রফেসর ত্রিলনির সামনে টেবিলের উপর রাখল। ধন্যবাদ মাই ডিয়ার। ঘটনাক্রমে তুমি যে ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছ সেটা ঘটবে শুক্রবার 16ই অক্টোবর। একেবারে কেঁপে উঠল ল্যাভেন্ডার। এখন তোমরা সবাই জোড়ায় জোড়ায় ভাগ হয়ে যাও। তাক থেকে একটা করে চায়ের কাপ নিয়ে আমার কাছে আসবে। আমি ওগুলো ভরে দেব চা দিয়ে। তারপর বসে ওটা পান করবে যে পর্যন্ত না শুধু তলানিটা অবশিষ্ট থাকে। এরপর বাঁ হাতে কাপের মধ্যে 3বার ঘুরিয়ে নিয়ে কাপটা ধুয়ে নেবে। পিরিচের উপর কাপটা উপর করে রাখবে। চায়ের শেষ ফোঁটাটা ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তোমার পার্টনারের দিকে ওটা বাড়িয়ে দেবে পড়বার জন্য। আনফগিং দ্য ফিউচার এর 5ম এবং 6ষ্ঠ পৃষ্ঠা দেখে তুমি তোমার পার্টনার যা দেখেছে তার ব্যাখ্যা করবে। আমি তোমাদের মধ্যেই ঘোরাফেরা করব, তোমাদের সাহায্য করব, নির্দেশ দেব। ওহ ডিয়ার। নেভিল উঠতে গেলে প্রফেসর ওর বাহু ধরে বললেন, তোমার প্রথম কাপটা ভাঙার পর নীল রং থেকে একটা বেছে নেবে দয়া করে। গোলাপি রঙের গুলো আমার খুব পছন্দ। যেই না কাপ নেওয়ার জন্য নেভিল তাকের কাছে পৌঁছেছে, অমনি কাপ ভাঙ্গার টং টাং শব্দ হলো। ব্রাশ আর ডাস্টপ্যান দিয়ে দ্রুত ওর কাছে চলে গেলেন প্রফেসর ত্রিলনি। বললেন, নীল রঙের একটা ডিয়ার, যদি কিছু মনে না করো। ধন্যবাদ। কাপ ভরে দেওয়া হলো। হ্যারি আর রন তাদের টেবিলে ফিরে গিয়ে দ্রুত ধোয়া ওঠা চাটা পান করবার চেষ্টা করলো। প্রফেসরের বলে দেওয়া পদ্ধতি অনুসারে তারা তলানিটুকু বাঁ হাতে 3বার কাপের মধ্যে ঘোরালো, তারপর উপর করে ফেলে দিয়ে মুছে ফেললো। ঠিক, বলল রন। দুজনই নিজের নিজের বইয়ের 5 এবং 6 পাতা খুলছে। আমার বইয়ে কি দেখতে পাচ্ছ? ভিজে ভারী হয়ে রয়েছে এমন একটা বাদামি রঙের বোঝা, বলল হ্যারি। পারফিউমের গন্ধে ভুর ভুর করছে ঘরের ভেতরের ধোয়া। হ্যারির কেমন ঘুম ঘুম পাচ্ছে আর বোকা বোকা লাগছে। মনকে প্রসারিত করো, চোখকে মামুলি পার্থিব বিষয়ের ঊর্ধ্বে দেখতে দাও, আধো অন্ধকারের মধ্যে চিৎকার করে উঠলেন প্রফেসর ত্রিলনি। হ্যারি নিজেকে সুস্থির করার চেষ্টা করলো। তাই তো, তুমি একটা নড়বড়ে ক্রস পেয়েছো। আনফগিং দ্য ফিউচার বইখানা দেখতে দেখতে বলল সে। তার মানে হচ্ছে তোমাকে অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং তোমাকে অনেক দুঃখ কষ্টও সইতে হবে। ওর জন্য দুঃখিত, কিন্তু ওখানে সূর্যের মতো কি যেন একটা দেখা যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এর অর্থ হচ্ছে সুখ, অনেক সুখ। তাহলে প্রথমে তোমাকে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে, কিন্তু পরে তুমি অনেক সুখী হবে। আমাকে যদি বলতে বলো তাহলে বলতেই হয় তোমার ভিতরের চোখে পরীক্ষা করানো দরকার, বলল রন। এরপর দুজনেই হাসির ফলে তাদের মুখ চেপে ধরল, কারণ প্রফেসর ত্রিলনি ওদের দিকেই তাকিয়ে রয়েছে। এবার আমার পালা, হ্যারি চায়ের কাপে উকি দিল। রন, অনেক কসরত করে দেখতে হচ্ছে বলে ওর কপালে ভাঁজ পড়ে গেল। গুজবেরি ফলের মতো কি যেন একটা দেখা যাচ্ছে, কিন্তু বোলারদের হ্যাটের মতো। বলল সে। হয়তো তুমি ম্যাজিক মন্ত্রণালয়ে কাজ করবে। চায়ের কাপটি অন্যদিকে ঘুরিয়ে উঁচু করলো সে। কিন্তু এভাবে এটাকে ওক গাছের বীজ বা ফলের মতো দেখাচ্ছে। আনফগিং দ্য ফিউচার খানা ঘাটতে ঘাটতে বলল সে।
অপ্রত্যাশিত প্রাপ্তি। সোনা, চমৎকার। আমাকেও কিছু ধার দিতে পারো? এবং এখানেও একটা জিনিস রয়েছে, বলে সে কাপটা আবার উল্টালো। এখন ওখানে একটা জন্তু দেখা যাচ্ছে। ইস, ওটাই যদি ওর মাথাটা হতো। এটা দেখতে জলহস্তির মতো, না ভেড়ার মতো। হ্যারি হেসে উঠতেই পাই করে ঘুরে দাঁড়ালেন প্রফেসর ত্রিলনি। ওটা আমাকে দাও, রনকে বললেন তিনি তিরস্কারের ভঙ্গিতে, যেন উড়ে গিয়ে রনের হাত থেকে ছো মেরে কেড়ে নিলেন হ্যারির কাপটা। সবাই নির্বাক দেখছে। ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাতে ঘোরাতে কাপটার দিকে একদৃষ্টিতে চেয়ে রইলেন তিনি। পাঁচ পাখি, তোমার একটি মারাত্মক শত্রু রয়েছে ডিয়ার। কিন্তু সবাই তো তার কথা জানে, জোরে ফিসফিস করে বলে উঠল হারমায়োনি। প্রফেসর ত্রিলনি ওর দিকে কটমট করে চাইলেন। হ্যাঁ, তারা জানে বই কি, বলল হারমায়োনি। সবাই জানে হ্যারি আর ইউনোহুর কথা। বিস্ময় আর প্রশংসায় হ্যারি আর রন তাকিয়ে রইল ওর দিকে। হারমায়োনিকে এভাবে টিচারের সঙ্গে কথা বলতে তারা আর কখনো শোনেনি। প্রফেসর ত্রিলনি যেন ঠিক করেছেন তিনি হারমায়োনির কথার জবাব দেবেন না। বড় বড় চোখ দুটো আবার হ্যারির কাপের দিকে নামিয়ে তিনি আবার ওটা ঘোরাতে লাগলেন। মুখুর একটা আক্রমণ, এটা কোনো সুখোদয় কাপ নয়। আমি মনে করেছিলাম ওটা একটা বোউলার হ্যাট, ভয়ে ভয়ে বলল রন। মাথার খুলি, তোমার সামনে বিপদ মাই ডিয়ার। সবাই প্রফেসর ত্রিলনির দিকে স্থির চোখে তাকিয়ে রয়েছে, যেন অসাড়। তিনি কাপটাতে শেষবারের মতো একবার ঘোরালেন, হা করে অনেক কষ্টে শ্বাস নিলেন এবং তারপর তীব্র তীক্ষ্ণ একটা চিৎকার বেরিয়ে এলো তার গলা চিরে। কাপ ভাঙার আরেকটি তীক্ষ্ণ শব্দ পাওয়া গেল। নেভিল তার দ্বিতীয় কাপটাও ভেঙেছে। একটা শূন্য আরাম কেদারায় ধপ করে বসে পড়লেন প্রফেসর ত্রিলনি। চকচকে হাত বুকে চেপে আছেন, চোখ দুটো বন্ধ। মাই ডিয়ার বয়, বেচারা। না, না বলাটাই ভালো হবে। না, আমাকে জিজ্ঞেস করো না। ওটা কি প্রফেসর? সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো ডিন থমাস। সকলেই উঠে দাঁড়িয়েছে এবং হ্যারি আর রনের টেবিলের চারপাশে জড়ো হয়েছে। প্রফেসর ত্রিলনির চেয়ারের কাছে চলে এসেছে হ্যারির কাপটাকে ভালো করে দেখবার জন্য। মাই ডিয়ার, নাটকীয়ভাবে খুলে গেল প্রফেসর ত্রিলনির চোখ। তোমার পথে ভয়ঙ্কর করাল দর্শন, দা গ্রিম। দা কি? বলল হ্যারি। ও বুঝতে পারছে, একমাত্র সেই যে ব্যাপারটা বুঝতে পারছে না তা নয়। ডিন থমাস ওর দিকে কাঁধ ঝাঁকালো আর ল্যাভেন্ডার ব্রাউনকে বিভ্রান্ত দেখালো। বাদবাকি প্রায় সকলেই মুখে ভয়ে হাত চাপা দিল। দ্য ক্রিম মাই বয়, দ্য ক্রিম, চিৎকার করে উঠলেন প্রফেসর ত্রিলনি, এবং হ্যারি যে ব্যাপারটা বুঝতে পারছে না তাতে তিনি মনে মনে আঘাতই পেলেন। দৈত্যাকার ভুতুড়ে কুকুর, যেটা গির্জার আশেপাশে ঘুরে বেড়ায়। মাই ডিয়ার বয়, এটা একটা অত্যন্ত অশুভ লক্ষণ, সবচেয়ে খারাপ লক্ষণ, মৃত্যু। হ্যারির পেট যেন ভিতর দিকে সেধিয়ে গেল। ফ্লারিশ অ্যান্ড ব্লটসের ডেথ ওমেন্স এর মলাটে সেই কুকুরটা ম্যাগনোলিয়া ক্রিসেন্টের ছায়ায়, কুকুরটা ল্যাভেন্ডারের ব্রায়ানের মুখে হাত চাপা ধরল। সকলেই হ্যারির দিকে তাকিয়ে রয়েছে, সকলেই, একমাত্র হারমায়োনি ছাড়া, যে উঠে গিয়ে প্রফেসর ত্রিলনির চেয়ারের পেছনে দাঁড়ালো। আমার মনে হয় না ওটা গ্রিমের মতো দেখতে, সোজাসাপটা বলে দিল হারমায়োনি। ক্রমবর্ধমান ব্রিটিশটা নিয়ে ওর চোখের দৃষ্টিতে মাপছেন প্রফেসর ত্রিলনি। যা বলছি তার জন্যে ক্ষমা করে দিও। তোমার জন্যে, তোমার মধ্যে আমি তো অলৌকিক ক্ষমতার আভা দেখতে পাচ্ছি না। ভবিষ্যতের অনুরণন ধারণ করার ক্ষমতা একেবারেই কম। মাথা এদিক থেকে ওদিকে দোলাচ্ছিল সিমাস ফিনিগান। প্রায় নিমিলিত চোখে বলল, আপনি যদি এমন করেন তবে ওটাকে গ্রিমের মতোই লাগে। বাম দিকে হেলে গিয়ে বলল, কিন্তু এখান থেকে ওটাকে গাধার মতো মনে হচ্ছে। আমি মরছি কি মরছি না এটা তোমরা নির্ধারণ করা কখন শেষ করবে? নিজের কথা হ্যারি নিজেই অবাক হয়ে গেল। এখন কেউ ওর দিকে তাকাতে চাচ্ছে না। আমার মনে হয় আজকের মতো এ পর্যন্তই থাক, বলল ত্রিলনি। তার রহস্যময় স্বরে বললেন, হ্যাঁ, তোমাদের এই জিনিসপত্র গোছগাছ করে নাও।
নীরবে গোটা ক্লাসটাই ওদের চায়ের কাপগুলো প্রফেসরকে ফিরিয়ে দিল, বই গোছালো, যার যার ব্যাগ বন্ধ করলো, এমনকি রন ও হ্যারির চোখে চোখে তাকাতে পারছে না। আবার দেখা না হওয়া পর্যন্ত ক্ষীণ স্বরে বললেন প্রফেসর ত্রিলানি, ভাগ্য তোমাদের ভালো থাকুক। ওহ, এবং ডিয়ার, নেভিলকে দেখিয়ে বললেন, পরের বার তোমার দেরি হবে। মনে রেখো, অন্যদের সঙ্গে তাল মেলাতে তোমাকে অতিরিক্ত কাজ করতে হবে। প্রফেসর ত্রিলানের মই বেয়ে হ্যারি, রন আর হারমায়োনি নেমে সিঁড়ি দিয়ে নিচে এলো নীরবে। তারপর ছুটলো প্রফেসর ম্যাকগনাগালের ট্রান্সফিগারেশন ক্লাসের দিকে। ক্লাসরুমটা খুঁজে পেতে অনেক সময় লেগে গেল। আগের ক্লাস থেকে আগে বেরিয়েও একেবারে শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে পৌঁছাতে পারল ওরা। রুমের একেবারে পেছনের একটা আসন বেছে নিল হ্যারি। তারপরও ওর মনে হতে লাগলো একেবারে উজ্জ্বল স্পটলাইটের নিচে বসে রয়েছে সে, আর ক্লাসের অন্যরা ওকে দেখছে চোরা চাহনিতে, যেন যে কোনো মুহূর্তে মরে পড়বে। প্রফেসর ম্যাকগনাগল ওদের অ্যানিমেজি জাদুকর যারা স্বেচ্ছায় পশুতে রূপান্তরিত হতে পারে সম্পর্কে পড়াচ্ছিলেন। হ্যারির কানে কিছুই ঢুকছে না, এবং প্রফেসর যখন ওদের সামনেই নিজেকে চোখে চশমার দাগলা বিচিত্র বর্ণের ডোরা কাটা বাদামি রঙের বেড়ালে রূপান্তরিত করলেন, তখনও সে ওদিকে তাকিয়ে দেখেনি। ছোট্ট একটা শব্দ করে আবার নিজের আকৃতিতে ফিরে এসে প্রফেসর ম্যাকগোনাগল বললেন, সত্যি তোমাদের আজ কি হয়েছে? চারিদিকে তাকিয়ে নিয়ে বললেন, অবশ্য কিছু এসে যায় না, কিন্তু এবারই প্রথম আমার রূপান্তর কোনো ক্লাস থেকে অভিনন্দন পেল না। সবগুলো মাথা আবার হ্যারির দিকে ঘুরে গেল, কিন্তু কেউই কোনো কথা বলল না। তারপর হাত তুলল হারমায়োনি। প্লিজ প্রফেসর, এইমাত্র আমাদের প্রথম ডিভিনেশন ক্লাস শেষ করে এলাম, এবং আমার চা পাতার মর্মার্থ উদ্ধার করার চেষ্টা করছিলাম। আর নিশ্চয়ই, বললেন প্রফেসর ম্যাকগনাগল হঠাৎ ভ্রুকুটি করে। আর কিছুই বলবার দরকার নেই মিস গ্রেঞ্জার। এখন বলো, তোমাদের মধ্যে কে বছর মারা যাচ্ছ? সবাই স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। আমি, অবশেষে বলল হ্যারি। আচ্ছা, বললেন প্রফেসর ক্ষুদ্র ক্ষুদ্র উজ্জ্বল চোখের দৃষ্টিতে হ্যারিকে বিদ্ধ করে। তাহলে তোমার জানা উচিত পটার, এই স্কুলে আসার পর থেকেই সিভিল ট্রিলানি প্রত্যেক বছরই একজন ছাত্রের মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করছেন। ট্রেলাওয়ানি প্রত্যেক বছরই একজন ছাত্রের মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে। এখন পর্যন্ত তাদের একজনেরও মৃত্যু হয়নি। অশুভ লক্ষণ বৌমেন নিয়ে নতুন ছাত্রদের অভ্যর্থনা জানানো তার খুব প্রিয় পন্থা। অবশ্য আমি আমার সহকর্মীদের সম্পর্কে কখনোই খারাপ কিছু বলি না। হঠাৎ থেমে গেলেন তিনি। ওরা দেখলো প্রফেসরের নাকের পাটা সাদা হয়ে গিয়েছে। আরও শান্তস্বরে প্রফেসর ম্যাকগনাগল বলে যেতে লাগলেন, ডিভাইনেশন হচ্ছে ম্যাজিকের সবচেয়ে অপূর্ণ এবং কম নিখুঁত শাখা। তোমাদের কাছে লুকাবো না, এই বিষয়ে আমার ধৈর্য খুব কম। সত্যিকারের ভবিষ্যৎ দ্রষ্টার দেখা পাওয়া একটি বিরল ব্যাপার। এবং প্রফেসর ট্রিলামানি আবার থামলেন তিনি। বললেন সাদামাটা স্বরে, আমার তো মনে হচ্ছে পটার তোমাকে আজ খুবই সুস্থ দেখাচ্ছে। এই অবস্থায় আমি যদি তোমাকে হোমওয়ার্ক থেকে রেহাই না দেই, তুমি নিশ্চয়ই কিছু মনে করবে না। তবে হ্যাঁ, তোমাকে আশ্বস্ত করছি, মরে গেলে আর হোমওয়ার্ক দিতে হবে না। হারমায়োনি হাসলো। হ্যারিরও একটু ভালো বোধ হলো। প্রফেসর ট্রিলাওয়ানির মাতাল করা পারফিউমের গন্ধ আর প্রায় অন্ধকার লালবাতি থেকে দূরে বসে এক মুঠো চা পাতার ভয়ে ভীত হওয়া কঠিন বই কি। তারপর অনেকেই প্রফেসর ম্যাকগনাগলের কথায় আশ্বস্ত হতে পারল না। রনকে এরপর বিচলিত দেখাচ্ছিল। ল্যাভেন্ডার ফিস করে বলল, কিন্তু নেভিলের চায়ের কাপের ব্যাপারটা কি তাহলে? ট্রান্সফিগারেশনের ক্লাস শেষ হওয়ার পর দুপুরের খাবার খাওয়ার জন্য গ্রেট হল অভিমুখী বীরের সঙ্গে ওরাও যোগ দিল। রনের দিকে তরকারির একটা ডিশ ছেলে দিয়ে হারমায়োনি বলল, চিয়ার আপ রন, তুমি তো শুনেছ প্রফেসর ম্যাকগনাগল কি বলেছেন? চামচ দিয়ে প্লেটের তরকারি তুলে নিল রন, কাঁটা চামচটা তুলে নিল, কিন্তু খেতে শুরু করলো না। হ্যারি, সে বলল, ওর স্বর সিরিয়াস, তুমি কোথাও বড় কোনো কালো কুকুর দেখোনি তো, দেখেছ? দেখেছি, বলল হ্যারি। যে রাতে ট্রাফিকে ছেড়ে এসেছি সে রাতেই দেখেছি। শব্দ করে রনের হাত থেকে কাঁটা চামচটা পড়ে গেল। হবে একটা নেরি কুকুর, বলল হারমায়োনি শান্তভাবে। রন এমনভাবে হারমায়োনির দিকে তাকালো যেন ও পাগল হয়ে গেছে। হারমায়োনি, যদি হ্যারি গ্রিন দেখে থাকে তাহলে ওটা দুঃসংবাদী, বলল রন। আমার আঙ্কেল বিলিয়াস একটা দেখেছিল, এবং 24 ঘন্টার মধ্যে তিনি মরে গেছিলেন। কাকতালীয় ব্যাপার। নিজের জন্য জুল চলতে হতে হালকা হবে, বলল হারমায়োনি। তুমি জানো না তুমি কি বলছো, বলল রন। খেপে উঠতে শুরু করেছে সে।
ভয়ে সব জাদুকরীর আত্মার নাম খাতা ছাড়া হয়ে যায় গ্রিম দেখলে। এতক্ষণে ঠিক কথাটা বলেছ। আত্মবিশ্বাসের জোরে কথাটা বলল হারমিওনি। ওরা গ্রিম দেখে ভয়েই মরে যায়। গ্রিম কোনো অশুভ লক্ষণ না, ওইটাই মৃত্যুর কারণ। এবং হ্যারি এখন আমাদের মধ্যে বেঁচে আছে এজন্য যে একটা গ্রিম দেখে প্রাণ ত্যাগের মতো বোকা সে না। নিঃশব্দে হারমিওনির উদ্দেশ্যে মুখ ভ্যাংচাল রন। ব্যাগ খুলে অ্যারিথমেসি বইটা বের করে জুসের চোখের গায়ে হেলান দিয়ে এটা খুলে রাখলো। আমার মনে হয় ডিভাইনেশন একেবারেই অস্পষ্ট একটা বিষয়। বইয়ের নির্দিষ্ট পাতা খুঁজতে খুঁজতে বলল সে। আসলে এটা অনেকটাই অনুমান নির্ভর। এই কাপের মধ্যকার ডিম সম্পর্কে কোনো কিছু অস্পষ্ট না, উত্তপ্ত স্বরে বলল রন। হ্যারিকে যখন বলেছিল এটা একটা ভেড়া, তখন তো তোমাকে খুব আত্মবিশ্বাসী মনে হয়নি, বলল হারমিওনি শীতল গলায়। প্রফেসর ট্রিলামানি বলেছেন তোমার মধ্যে ডিভাইনেশন উপলব্ধি করার মতো ক্ষমতাই নেই। হারমিওনি রাতে ঘা দিল রন। এত জোরে অ্যারিথমেসি বইটা বন্ধ করলো হারমিওনি যে কিছু মাংস আর গাজরের দিকে দিকে ছিটিয়ে পড়লো। ডিভাইনেশনে ভালো মানে যদি একতলা চা পাতার মধ্যে মৃত্যুর লক্ষণ দেখা, তাহলে মনে হয় না আমি খুব বেশি দিন ওইটা পড়বো। আমার অ্যারিথমেসি ক্লাসের তুলনায় এটা একেবারে রাবিশ। ছো মেরে ব্যাগটা টেবিল থেকে তুলে নিয়ে দীর্ঘ পদক্ষেপে বেরিয়ে গেল হারমিওনি। ওর চলে যাওয়ার দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল রন। কি কথা বলছে? হ্যারিকে বলল রন। এখনো তো অ্যারিথমেসি ক্লাসেই যাওয়া শুরু করেনি। লাঞ্চের পর ক্যাসেল থেকে বেরোতে পেরে হ্যারি যেন স্বস্তি পেল। গতকালের বৃষ্টি আর নেই, আকাশ পরিষ্কার, বিবর্ণ ধূসর। ওরা যখন কেয়ার অফ ম্যাজিক্যাল ক্রিচার্স ক্লাসের দিকে রওনা করলো, পায়ের নিচে তখন ভেজা ঘাস। রন আর হারমিওনি একে অপরের সাথে কথা বলছেন। ওরা নীরবে ঢাল দিয়ে ফরবিডেন ফরেস্টের দিকে হ্যাগ্রিডে কুটিরের দিকে গেছে। পাশে পাশে হাঁটছে হ্যারি নীরবে। সামনে অতিথি পরিচিত তিনটি ব্যক্তিকে দেখে হ্যারি বুঝতে পারলো এই ক্লাসগুলো স্লেয়ারিনদের সঙ্গে করতে হবে। ক্র্যাব আর কোয়েলের সঙ্গে উদ্দীপ্তভাবে কথা বলছে ম্যালফয়, আর ওরা খল খল করে হাসছে। হ্যারি নিশ্চিত যে ও জানে ওদের আলোচনার বিষয়বস্তু নিজেই। কুটিরের দরজায় ক্লাসের জন্য অপেক্ষা করছিল হ্যাগ্রিড। ছুচোর তামড়ার চুরি ওভারকোট পরে অধীরভাবে দাঁড়িয়ে রয়েছে কুকুর ফ্যাংকে পাশে নিয়ে। এসো এসো, জলদি এসো, ডাকলো হ্যাগ্রিড ওরা কাছে আসতেই। তোমাদের জন্য আজ বিশেষ ব্যবস্থা আছে। সামনে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আসছে। সবাই এসে গিয়েছে? ঠিক আছে, আমাকে অনুসরণ করো। একটা খুব খারাপ মুহূর্তে হ্যারি ভাবলো হ্যাগ্রিড ওদেরকে বনের ভিতরে নিয়ে যাচ্ছে। ওখানে হ্যারির এমন অনেক দুঃস্বপ্নের স্মৃতি এবং অভিজ্ঞতা রয়েছে যা জন্মের জন্য যথেষ্ট। যাই হোক, গাছের ধার থেকে হ্যাগ্রিড দূরে সরে গেল এবং 5 মিনিট পর ওরা নিজেদের একটা খোলা ছোটো মাঠের বাইরে দেখতে পেল। ওখানে আর কিছুই নেই। সবাই এখানে বেড়ার পাশে এসে দাঁড়াও, সে ডাকলো। হ্যাঁ ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা সেটা নিশ্চিত করে নেবে। এখন প্রথমেই তোমরা যার যার বই খোলার চেষ্টা করবে। কিভাবে? বলল ড্রেকো ম্যালফয়। বলল হ্যাগ্রিড। বই কিভাবে খুলবো আমরা? বলল ম্যালফয়। সে তার মনস্টার বুক অফ মনস্টার্স বইখানা বের করলো। বইটা তৈরি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সবাই তাদের বই বের করলো। কেউ কেউ যেমন হ্যারি বেল্ট দিয়ে বই বেঁধে রেখেছে, অন্যরা ব্যাগের ভেতর শক্ত করে ঠেসে দিয়েছে, না হয়তো বড় বড় ক্লিপ দিয়ে বন্ধ করে রেখেছে। তোমরা কেউই তোমাদের বই খুলতে পারোনি? জিজ্ঞেস করলো হ্যাগ্রিড। সবাই মাথা নাড়ল। আস্তে আস্তে হাত বোলাতে হবে বইয়ের ওপর, বললো হ্যাগ্রিড, যেন এটাই বিশ্বের একমাত্র করণীয় কাজ। দেখো। হারমিওনির বইটা নিয়ে উপরের টেপটা ছিঁড়ে ফেললো। বইটা কামড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু হ্যাগ্রিড তার দৈত্যকার একটা আঙ্গুল বইটার মাঝ বরাবর চালিয়ে দিল। কেঁপে উঠলো বইটা। তারপর খুলে গিয়ে হাতের উপর শান্ত হয়ে থাকলো। ওহ, আমরা কি বোকা! অবজ্ঞা করে বলল ম্যালফয়। আমাদের হাত তোলানো উচিত ছিল, আমরা কেন ভাবতে পারিনি? আমি ভেবেছিলাম এগুলি খুব মজার, পিতাবরে হারমিওনিকে বলল হ্যাগ্রিড। ওহ, সাংঘাতিক রকমের মজা, বলল ম্যালফয়। সত্যিই বুদ্ধি আছে বই কি! আমাদের এমন সব বই দেওয়া হলো যেগুলো কামড়ে হাত ছিঁড়ে ফেলতে চায়। চুপ করো ম্যালফয়, বলল হ্যারি শান্ত স্বরে। হ্যাগ্রিডকে মনমরা দেখাচ্ছে এবং হ্যারি চাচ্ছে হ্যাগ্রিডের প্রথম ক্লাসটা যেন সফল হয়। ঠিক আছে তাহলে, বলল হ্যাগ্রিড। মনে হচ্ছে ওকেই হারিয়ে ফেলেছে। তাহলে তোমরা তোমাদের বই পেয়ে গিয়েছো এবং এখন তোমাদেরকে দরকার হবে ম্যাজিক্যাল প্রাণীগুলি। হ্যাঁ, আমি যাই ওগুলিকে নিয়ে আসি, একটু অপেক্ষা করো। দীর্ঘ পায়ে হেঁটে ও বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল। হে ঈশ্বর, এই জায়গাটা একেবারে গোল্লাই গিয়েছে, জোরে বলে উঠল ম্যালফয়। ওই ভূতের বাচ্চারা ক্লাস নিচ্ছে, বাবাকে যদি বলি তাহলে জ্ঞান হারিয়ে ফেলবে। চুপ করো ম্যালফয়, আবার বলল হ্যারি। সাবধান পটার, উন্মুক্ত ঘাতক কিন্তু তোমার পিছনে লেগেছে। খোলা মাঠটা উল্টা দিকে দেখে তীক্ষ্ণ চিৎকার করে উঠল ল্যাভেন্ডার ব্রাউন। ওদের দিকে হেঁটে তুলে এগিয়ে আসছে হ্যারির জীবনে দেখা সবচেয়ে উদ্ভট প্রাণী, সংখ্যায় ডজন খানেক।
ওগুলোর শরীর পেছনের পা এবং লেজ ঘোরার মতো, কিন্তু সামনের পা পাখা এবং বিশাল মাথার দৈত্যাকারী গোলের। আরও রয়েছে নিষ্ঠুর দেখতে ইস্পাত রঙের ঠোঁট এবং বিশাল কমলা রঙের চোখ। সামনের পা দুটোর বাঁকানো প্রায় 8 ফুট লম্বা এবং দেখতে ভয়ঙ্কর। প্রত্যেকটি প্রাণীর গলায় চেইন লাগানো মোটা চামড়ার কলার পরানো হয়েছে। সবগুলো চেনই অন্য প্রান্তে হ্যাগ্রিডের বিশাল হাতে ধরা। জগিং করতে করতে উদ্ভট প্রাণীগুলোর পেছন পেছন ছুটে আসছে খোলা মাঠের ভেতর। ওইদিকে যাও, গর্জন করে উঠল সে হাতের শিকড়গুলি চাকাতে চাকাতে। প্রাণীগুলো তারা দিলে বেড়ার দিকে যেতে যেতে পুরো ক্লাসে দাঁড়িয়ে রয়েছে। হ্যাগ্রিড বেড়ার সঙ্গে প্রাণীগুলোকে বাঁধতে গেলে সকলেই একটু পিছিয়ে গেল। হিপোগ্রিফস! খুশিতে চেঁচিয়ে উঠল সে ওদের দিকে হাত নেড়ে। খুব সুন্দর, তাই না? হ্যারি যেন একরকম বুঝতে পারছে হ্যাগ্রিড কি বোঝাতে যাচ্ছে। এরকম একটা প্রাণী যেটা অর্ধ পাখি, সেটা দেখার প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠলে হিপোগ্রিফকে দেখতে ভালো লাগতে থাকে। ওদের গায়ের চকচকে পালকগুলো ক্রমশ পশমে রূপান্তরিত হয়ে যাওয়া। প্রতিটি হিপোগ্রিফ ভিন্ন ভিন্ন রঙের, কড়া ধূসর, তামাটে, গোলাপি ফুটকিওয়ালা, চকচকে বাদামি অথবা কালির মতো কালো। তাহলে হাত দুটো মলতে মলতে চারদিক উদ্ভাসিত দৃষ্টির দিকে তাকিয়ে বলল হ্যাগ্রিড, তোমরা যদি আরেকটু কাছে আসতে চাও। মনে হলো কাছে যেতে কেউই আগ্রহী না। অবশ্য হ্যারি, রন আর হারমিওনি অতি সাবধানে বেড়ার পাশে গিয়ে দাঁড়ালো। প্রথমে যে কথাটা হিপোগ্রিফদের সম্পর্কে তোমাদের জানা দরকার সেটা হচ্ছে এরা কিন্তু ভীষণ রকমের আত্মমর্যাদা বোধ সম্পন্ন। খুব সহজে ওদের মর্যাদায় আঘাত লাগে হিপোগ্রিফদের। কখনোই ওদেরকে অপমান বা সম্মান করবে না, কারণ তাহলে এটাই হয়তো হবে তোমার জীবনের শেষ কাজ। ম্যালফয়, ক্র্যাব আর গয়েল কিছুই শুনছিল না। ওরা নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছিল। হ্যারির কেমন যেন একটা জঘন্য ধারণা হতে লাগলো যে ওরা হ্যাগ্রিডের ক্লাসটাকে বিপর্যস্ত করার জন্য ষড়যন্ত্র করছে। হিপোগ্রিফটাই যেন প্রথমে সারা দেয়, তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। হ্যাগ্রিড বলে চললো, ওরা খুব বিনয়ী, দেখো। ওর দিকে তুমি অগ্রসর হও, ওকে বউ করো এবং অপেক্ষা করো। যদিও পাল্টা বউ করে তার মানে হচ্ছে ওকে ছোঁয়ার সম্মতি মিলল। যদিও পাল্টা বউ না করে, তবে দ্রুত তোমাকে ওর সামনে থেকে সরে যেতে হবে, কারণ পায়ের এই বড় বড় নখগুলো খুবই বিপজ্জনক, সাংঘাতিকভাবে জখম করতে পারে। ঠিক আছে, এখন কে প্রথম আসতে ইচ্ছুক? জবাবে ক্লাসের বেশিরভাগ আরও পেছনে সরে গেল, এমনকি হ্যারি, রন আর হারমিওনির ভয় অমঙ্গলের। হিপোগ্রিফগুলো তাদের হিংস্র মাথা তোলাচ্ছে এবং শক্তিশালী পাখা করে নাড়ছে। এভাবে শিকল দিয়ে বেঁধে রাখাটা ওরা পছন্দ করছে না বলেই মনে হচ্ছে। যেন অনুনয় করছে, এমনভাবেই বলল হ্যাগ্রিড। কেউই না? আমি যাব, বলল হ্যারি। পেছন থেকে কে যেন গভীর একটা শ্বাস নিল। পার্বতী এবং ল্যাভেন্ডার ফিসফিস করলো, না হ্যারি না, তোমার চা পাতাগুলোর কথা মনে করো। ওদেরকে পাত্তাই দিল না হ্যারি। মাঠের বেড়া টপকালো সে। লক্ষ্মী ছেলে, সল্লাসে চিৎকার করে উঠল হ্যাগ্রিড। ঠিক আছে, দেখা যাক বাদ বিক্রি তুমি কিভাবে সামলাও। একটা চেইন আলাদা করে ধূসর হিপোগ্রিফটাকে অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন করলো সে। গলা থেকে চামড়ার কলারটা খুলে ফেললো। মাঠের বাইরে দাঁড়ানো ক্লাসের সকলে যেন নিঃশ্বাস চেপে রেখেছে। ম্যালফয়ের চোখ জোড়া সরু হয়ে গিয়েছে বিদ্বেষ। আস্তে ধীরে হ্যারি, শান্ত স্বরে বলল হ্যাগ্রিড। ওর সঙ্গে তোমার দৃষ্টি বিনিময় হচ্ছে, চেষ্টা করো যেন চোখের পাতা না পড়ে। যাদের চোখ বেশি পিটপিট করে হিপোগ্রিফ তাদের বিশ্বাস করে না। ততক্ষণে হ্যারির চোখ থেকে পানি বেরোতে শুরু করেছে, কিন্তু চোখ বন্ধ করল না। বিশাল মাথাটা ঘুরিয়ে বাকবিক তাকিয়ে আছে হ্যারির দিকে তার ভয়ানক কমলা রঙের চোখ দিয়ে। হ্যাঁ, এইভাবে, বলল হ্যাগ্রিড, এইভাবেই হ্যারি, এখন বউ করো। হিপোগ্রিফের সামনে ঘাড় পেতে দেওয়াটা ভালো লাগলো না হ্যারির, কিন্তু যা বলা হলো সেটাই করলো সে। ছোট্ট একটা বউ করে সোজা হয়ে গেল, তাকালো হিপোগ্রিফের চোখে। ওটা এখন উদ্ধত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওর দিকে। নড়ল না ওটা। আহ, বলে উঠলো হ্যাগ্রিড। বিচলিত শোনালো ওর কণ্ঠস্বর। ঠিক আছে, এখন পেছনে আস্তে ধীরে সরে আসতে থাকো হ্যারি। কিন্তু ঠিক সেই সময় অপার বিস্ময়ে হ্যারি দেখলো হঠাৎ হিপোগ্রিফটা ওর সামনে আশপাল হাঁটু দুটো বাকি অভ্রান্তভাবে বউ করলো। চমৎকার, খুব ভালো হয়েছে হ্যারি, বলল উচ্ছ্বসিত হ্যাগ্রিড। ঠিক আছে, এখন ওকে ছুতে পারো তুমি, ওর ঠোঁটটাকে আদর করো, যাও। হ্যারি ধীরে ধীরে হিপোগ্রিফের দিকে এগিয়ে গেল, ওর দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু মনে মনে ভাবছে পিছিয়ে উঠে যাওয়াটাই বোধহয় ভালো ছিল। কয়েকবার ঠোঁটটাতে আস্তে আস্তে সে চাপড় মারল এবং যেন আরামে চোখ বুঝে ফেললো হিপোগ্রিফটা। হাততালিতে ফেটে পড়লো পুরো ক্লাস। ব্যতিক্রম শুধু ম্যালফয়, ক্রেব আর গয়েল, ওদেরকে খুবই হতাশ দেখাচ্ছিল। ঠিক আছে হ্যারি, বলল হ্যাগ্রিড, আমার মনে হচ্ছে ও তোমাকে পিঠেও চড়তে দেবে। এটা হ্যারির প্রত্যাশার চেয়ে অনেক বেশি। সে একটা ব্রুমস্টিকে চড়তে অভ্যস্ত, কিন্তু হিপোগ্রিফে চড়া ওটাও একই রকম ব্যবহার হবে সে ব্যাপারে সে অতটা নিশ্চিত না। তুমি ওদিক দিয়ে উঠে পড়ো, টানার জয়েন্টটা ঠিক পিছন দিয়ে, বলল হ্যাগ্রিড। তোকে মনে রেখো, ওর কোনো পাখা টেনে বের করে দিও না, ওটাও একদম পছন্দ করবে না।
বাগবিকে টানার উপর পা রেখে হ্যারি ওর পিঠে উঠে পড়লো। উঠে দাঁড়ালো হিপোগ্রিফটা, কিন্তু ধরবে কোথায় বুঝতে পারছে না হ্যারি। ওর সামনে যা কিছু দেখা গিয়েছে সবই পাখায় মোড়া। যাও তাহলে, বলে উঠলো হ্যাগ্রিড। হিপোগ্রিফের পিছনে মারলো এক চাপড়। কোনো রকম সতর্ক না করি হ্যারির দুদিকে 12 ফুট পাখা মেরে দিল জন্তুটা। হিপোগ্রিফটা আকাশে ওঠার আগে কোনো মতে গলা জড়িয়ে ধরবার সময় পেল হ্যারি। ব্যাপারটা একেবারেই ব্রুমস্টিকের মতো নয়, এবং হ্যারি জানে কোনটা ওর বেশি পছন্দ। ওর দুই দিকের পাখা দুইটা বেকায়দাভাবে বাড়ি মারছে, পায়ে লাগছে আঘাতটা, এবং ওর মনে হলো পড়ে যাচ্ছে যেন। মসৃণ পালকগুলো ওর মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু জোরে উঠে সে ধরার সাহস পাচ্ছে না। হিপোগ্রিফের পেছনটা পাখার তালে তালে ওঠা নামা করছে, আর হ্যারি ওর ব্রুমস্টিকের তুলনায় এখানে ওরাটা বেশ কঠিনই মনে করলো। খোলা মাঠটার চারদিকে একবার উড়ে এলো বাঘবিককে নিয়ে, তারপর মাটিতে নামতে শুরু করলো, এবং এই সময়টাতে হ্যারি সবচেয়ে বেশি ভয় পেল। হিপোগ্রিফের মসৃণ গলাটা নিচের দিকে বাঁক নিতেই ও পিছন দিকে হেরে পড়লো। ভয় হচ্ছিল ঠোঁটের উপর দিয়ে পিছিয়ে পড়ে যাবে ও। চারটি সামঞ্জস্যহীন পা যখন মাটিতে পড়লো, একটা ধাক্কা খেলো হ্যারি। পড়তে পড়তে কোনো রকমের সামলে নিয়ে আবার সোজা হতে পারলো। চমৎকার হ্যারি, সোল্লাসে গর্জন করলো হ্যাগ্রিড। ম্যালফয়, ক্র্যাব আর গোয়াল ছাড়া ক্লাসের বাকি সবাই আনন্দে হাততালি দিয়ে উঠল। এবার কে যেতে চাইছো? হ্যারির সাফল্যে সাহস পেয়ে এবার ক্লাসের বাকি সবাই সাবধানে বেড়াটপকে মাঠে চলে এলো। হ্যাগ্রিড একটার পর একটা হিপোগ্রিফের বাঁধন খুলে দিল, এবং তারপর পুরো মাঠ জুড়ে দেখা গেল নার্ভাস কতগুলো লোক কুর্নিশ করছে। নেভিল ওর হিপোগ্রিফের কাছ থেকে বারবার দূরে সরে যাচ্ছে। মনে হচ্ছে ওটা কিছুতেই হাঁটু পাকা করতে যাচ্ছে না। রন আর হারমিওনি চেষ্টা করছে বাদামি রঙেরটাকে নিয়ে, ওইটা দেখছে ওদের। ম্যালফয়, ক্র্যাব আর গোয়াল নিল বাগবিককে। ও ম্যালফয়ের প্রতি বউ করেছে ঠিকই, এবং ম্যালফয় ওটা ঠোঁটে হাত বোলাচ্ছে, কিন্তু কাজটা করছে তাচ্ছিল্যের সঙ্গে। খুবই সহজ ব্যাপার এটা। হ্যারি যেন শুনতে পায় এমন জোরে টেনে টেনে বলল ম্যালফয়, আমি জানতাম এটা সহজ হতেই হবে। যদি পটার এটা করতে পারে, আমি বাজি ধরে বলতে পারি তুমি নিশ্চয়ই অত বিপজ্জনক নও, তাই না? বলল হিপোগ্রিফটাকে উদ্দেশ্য করে। তুমি কি তাই, কুৎসিত জানোয়ার? ইস্পাতের মতো মাখা নখগুলো মুহূর্তের টানে ব্যাপারটা ঘটে গেল। ম্যালফয়ের মুখ থেকে বেরিয়ে এলো তীক্ষ্ণ আত্মচিৎকার, এবং পর মুহূর্তে দেখা গেল হ্যাগ্রিড বাগবিকের গলায় কলারটা পরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওটা ম্যালফয়ের দিকে ধেয়ে দেওয়ার চেষ্টা করছে, আর ম্যালফয় বাঁকা হয়ে পড়ে রয়েছে ঘাসের উপর। ওর কাপড়ের ওপর দিয়ে ফুটো বেরোচ্ছে রক্তের ধারা। আমি মারা যাচ্ছি, আত্মচিৎকার করে উঠল ম্যালফয়। পুরো ক্লাসটাই ভয় পেয়ে গেল। আমি মরে যাচ্ছি, দেখো জানোয়ারটা আমাকে মেরে ফেলেছে। তুমি মরে যাচ্ছ না, বললো হ্যাগ্রিড, কিন্তু সে নিজেই ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে। কেউ একজন আমাকে সাহায্য করো, ওকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। হারমিওনি দৌড়িয়ে গিয়ে গেটটা খুলে দিল। সহজেই ম্যালফয়কে বাজাগুলো করে তুলে নিয়ে রওনা হলো হ্যাগ্রিড। যেতে যেতে হ্যারি দেখলো ম্যালফয়ের বাহুতে লম্বা একটা গভীর ক্ষত, রক্ত ঝরছে ঘাসের উপর। ওকে নিয়ে ঢালবে উপরে ক্যাসেলের দিকে ছুটছে হ্যাগ্রিড। ভয়ে সকলের ভেতরটা নাড়া খেয়ে গেছে। পুরো ক্লাসটা ধীরে ধীরে আসছে। স্লিদারিনদের সবাই হ্যাগ্রিডের উদ্দেশ্যে চিন্তা করছে। ওকে এই মুহূর্তেই বরখাস্ত করা উচিত, বলল প্যান্সি ব্র্যাকিনসন। দোষটা কিন্তু ম্যালফয়েরই ছিল, সঙ্গে সঙ্গে বলল ডিন থমাস। জবাবে মুঠো বাঁকিয়ে মার দেওয়ার ভঙ্গি করল ক্র্যাব আর গোয়াল। সিঁড়ির পাথরের উপরের ধাপগুলো পেয়ে ওরা সবাই জনশূন্য হলরুমটা ঢুকলো। আমি দেখে আসছি ও ঠিক আছে কিনা, বলল প্যান্সি। ওরা দেখলো মার্বেল সিঁড়ির ধাপগুলো দৌড়ে উঠে গেল। স্লিদারিনরা তখনও হ্যাগ্রিডের উদ্দেশ্যে বিড়বিড় করছে। ধীরে ধীরে ওদের ডাঙ্গিয়নের দিকে রওনা হয়ে গেল ওরা। হ্যারি, রন আর হারমিওনি উপরতলায় উঠে গেল গ্রিফিনডোর টাওয়ারের দিকে। নার্ভাস হারমিওনি জিজ্ঞেস করলো, তোমাদের কি মনে হয় ও সেরে যাবে? অবশ্যই, ম্যাডাম প্রম্পট্রে মুহূর্তের মধ্যে কাটা ছেড়ে সারাতে পারেন, বলল হ্যারি। আরও অনেক অনেক বেশি খারাপ কত ম্যাজিকের মতো সারিয়ে দিয়েছেন তিনি। হ্যাগ্রিডের প্রথম ক্লাসে এমন একটা দুর্ঘটনা হওয়াটা খারাপই হয়েছে, তাই না? বলল রন। পিছুলে তো দেখাচ্ছে ওকে। ম্যালফয় পুরো ব্যাপারটাই গুবলেট করে দিয়েছে। ডিনারের সময় ওরাই প্রথম গ্রেড হলে পৌঁছালো। হ্যাগ্রিডকে দেখতে হবে বলে আশা করেছিল, কিন্তু সে এখানে নেই। ওরা তো ওকে বরখাস্ত করবে না, করবে? উদ্বেগের সঙ্গে জিজ্ঞেস করলো হারমিওনি। সামনে পড়ে থাকা স্টেক আর কিডনি পুডিং ছুঁয়েও দেখেনি সে। না করাই ভালো হবে, বলল রন। খাচ্ছে না সেও। হ্যারি তাকিয়ে আছে স্লিদারিন টেবিলটার দিকে। ক্র্যাব আর গোয়াল সহ একটা বিরাট রূপ একত্র হয়ে গভীরভাবে কথা বলছে। হ্যারি নিশ্চিত জানে ম্যালফয়ের আহত হওয়ার নিজস্ব একটা গপ্প তৈরি করছে ওরা। বেশ,
তোমরা নিশ্চয়ই বলতে পারবে না প্রথম দিনটা ইন্টারেস্টিং ছিল না? গোমরা মুখে বলল রন। ডিনারের পর গ্রিফিন্ডর কমন রুমে এলো ওরা। এখানে বেশ লোকজন রয়েছে। প্রফেসর ম্যাকগোনাগলের তো হোমওয়ার্ক করার চেষ্টা করলো ওরা, কিন্তু তিনজনের কেউই মনোযোগ দিতে পারলো না। বারবার টাওয়ারের জানালা দিয়ে বাইরে চলে গেল ওদের দৃষ্টি। হ্যাগরিডের জানালে আলো দেখা যাচ্ছে। হঠাৎ বলে উঠলো হ্যারি। ঘড়ি দেখলো রন। যদি দ্রুত যেতে পারি তাহলে ওর সঙ্গে দেখা করে আসতে পারবো। এখন অনেক বেলা আছে। আমি বুঝতে পারছি না। ধীরে ধীরে কথাটা বলে হ্যারির দিকে তাকালো হারমিওনি। মাঠের উপর দিয়ে হেঁটে যাওয়ার অনুমতি আছে আমার, বলল সে। সিরিয়াস তো একটু এখনও ডিমেন্টরদের ছাড়িয়ে আসতে পারেনি, তাই না? জিনিসপত্র রেখে ছবির ফটোটা দিয়ে বের হয়ে গেল ওরা। সামনের দরজায় কেউ না থাকাতে খুশি, কারণ এই সময় বের হওয়া উচিত কিনে নিয়ে তারা দ্বিধায় রয়েছে। ঘাস এখনো ভেজা এবং গোধূলি বেলায় প্রায় কালো দেখাচ্ছে। হ্যাগরিডের কুটিরের দরজায় গিয়ে নক করলে ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে এসো। টেবিলে বসে রয়েছে হ্যাগরিড, শার্ট পরে, গায়ে কোট নেই। ওর হাউন্ড কুকুর ফ্যাং ওর কোলে মাথা দিয়ে রেখেছে। এক নজর দেখিয়ে বোঝা গেল প্রচুর মদ্যপান করেছে সে। ওর সামনে বালতির সমানতা পানপত্র রয়েছে এবং মনে হচ্ছে ওদেরকে দৃষ্টিসীমায় ধরতেই অসুবিধা হচ্ছিল। আশা করি এটা একটা রেকর্ড হয়ে গেল, ভারী গলায় বলল সে ওদেরকে চিনতে পেরে। মনে হয় না ওদের কখন এমন শিক্ষক ছিল যে কিনা মাত্র একদিনই টিকেছিল। তোমাকে বরখাস্ত তো করা হয়নি হ্যাগরিড, দম নিয়ে বলল হারমিওনি। এখনো করেনি, বলল হ্যাগরিড কাতরভাবে, পানপাত্রে একটা দীর্ঘ চুমুক দিয়ে। মাত্র তো সময়ের ব্যাপার, তাই না? ম্যালফয় বলার পর কেমন আছে ও জিজ্ঞেস করলো রন। বসে পড়লো ওরা সবাই। আঘাতটা সিরিয়াস নয় নিশ্চয়ই, তাই না? ম্যাডাম প্রম্পটে যতটা সম্ভব করেছেন, বলল হ্যাগরিড, কিন্তু ও বলছে এখনো তীব্র ব্যথা পাচ্ছে, ব্যান্ডেজে মরা কমাচ্ছে, ও ভান করছে। সঙ্গে সঙ্গে বলল হ্যারি, ম্যাডাম প্রম্পটে যে কোনো কিছু সারাতে পারেন। গত বছর আমার নিজের অর্ধেক হার গুজিয়ে দিয়েছিলেন তিনি। বিশ্বাস করো, ম্যালফয় এই অবস্থাটা পুরো সুযোগ নিচ্ছে। নিশ্চয়ই স্কুল গভর্নরদেরও বলা হয়ে গিয়েছে, কাতর কণ্ঠে বলল হ্যাগরিড। ওরা নিশ্চয়ই মনে করবেন আমি বিপজ্জনক একটা ঝুঁকি নিয়ে ফেলেছিলাম। না, হিপোগ্রিফদের ক্লাসটা আরও পরে শুরু করা উচিত ছিল। ফ্লোবার বার্নস বা এরকম কিছু দিয়ে শুরু করা। আমি শুধু ভেবেছিলাম এটাই প্রথম ক্লাস হিসেবে ভালো হবে। সবই আমার দোষ, সবটাই ম্যালফয়ের দোষ হ্যাগরিড, বলল হারমিওনি আন্তরিকভাবে। আমরা তো দেখেছি, বলল হ্যারি। তুমিই তো বলেছ হিপোগ্রিফদের অপমান করলে ওরা আক্রমণ করে। সমস্যাটা ম্যালফয়ের, কারণও তোমার কথা শুনেনি। আমরা ডাম্বলডোরকে বলবো আসল ঘটনা। ঘাবড়ে যেও না হ্যাগরিড, আমরা তোমার পক্ষে থাকবো, বলল রন। হ্যাগরিডের কুবড়ে পোকার মতো কালো চোখের ভাঁজ পরা কোণ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল। আবেগে হ্যারি আর রনকে চাপটে ধরে ওদের হাড় ভেঙে ফেলার উপক্রম করল সে। আমার মনে হচ্ছে তোমার যথেষ্ট পান করা হয়ে গিয়েছে, দৃঢ় স্বরে বলল হারমিওনি। পানপত্রটা তুলে নিয়ে বাইরে কেউ এটা খালি করতে গেল সে। মানে হয়তো সে ঠিকই বলেছে, বলল হ্যাগরিড। হ্যারি আর রনকে ছেড়ে দিয়ে ওরা দুজন টলতে টলতে টুলে সরে গেল। পাজর কষছে দুইজনে। চেয়ার থেকে নিজের ভারী দেহটাকে তুলল হ্যাগরিড এবং স্থলিত পদক্ষেপে হারমিওনিকে অনুসরণ করল। ঘরের ভেতর থেকে ওরা পানি ছুঁড়ে ফেলার শব্দ শুনতে পেল। কি করলো গো? জিজ্ঞেস করলো হ্যারি শূন্য পানপাত্রটা হাতে হারমিওনিকে ফিরে আসতে দেখে। পানির পিপার মধ্যে মাথাটা ডুবিয়ে দিল। পানপাত্রটা টেবিলে রাখতে রাখতে জবাব দিল হারমিওনি। হ্যাগরিড ফিরে এলো চোখ থেকে পানি মুছতে মুছতে। ওর দীর্ঘ চুল আর দাড়ি দুইটাই ভিজা। এটাই ভালো, বলল সে কুকুরের মতো মাথা ঝাঁকিয়ে। ভিজে গেল ওরা সবাই। দেখো, তোমরা যে আমার সঙ্গে দেখা করতে এসেছো, এটা খুবই ভালো লেগেছে আমার, সত্যি। আমি হঠাৎ থেমে গেল হ্যাগরিড, একেবারে পাথরের মতো নিশ্চল হ্যারির দিকে তাকিয়ে আছে, যেন এইমাত্র সে খেয়াল করেছে যে হ্যারিও এখানে এসছে। তুমি কি করছো বলে ভেবেছো? হ্যাঁ, সে রীতিমতো গর্জন করে উঠলো, এতই আকস্মিক যে ফুট খানেক শূন্য লাভ দিয়ে উঠলো ওরা সবাই। তোমার তো অন্ধকারের পরে ভাবে ঘুরে বেড়ানোর কথা না হ্যারি, আর তোমরা দুজন ওকে করতে দিচ্ছ। দীর্ঘ পদক্ষেপে হ্যারির কাছে হেঁটে গেল হ্যাগরিড। ওর হাতটা চেষে ধরে টেনে নিয়ে গেল দরজার দিকে। এসো। রীতিমতো খেপে গিয়েছে হ্যাগরিড। আমি তোমাদের সবাইকে স্কুলে ফিরিয়ে দিয়ে যাচ্ছি। আমি যেন না দেখি তোমরা আমাকে অন্ধকারের পর দেখতে এসেছো। আমি এর উপযুক্ত নই।